যুদ্ধ মানেই ধ্বংসলীলা, রক্তপাত আর ক্ষমতার লড়াই। আর এই লড়াইয়ে অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হল ট্যাঙ্ক, যুদ্ধক্ষেত্রের অপ্রতিদ্বন্দ্বী রাজা। বিশাল বর্ম, শক্তিশালী কামান আর আধুনিক প্রযুক্তির মিশেলে তৈরি এই লৌহ দানবগুলো একটি দেশের সামরিক সক্ষমতার পরিচায়ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে ভারত পাকিস্তান সীমান্ত, বিশ্বের নানা প্রান্তে যখন উত্তেজনা বাড়ছে, তখন কোনো দেশের হাতে কতগুলো এই রাজা আছে তা জানা কৌতূহলদীপ্তক। গ্লোবাল ফায়ার পাওয়ারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী বিশ্বের শীর্ষ 10টি ট্যাঙ্ক সমৃদ্ধ দেশের তালিকা নিচে দেয়া হল। 1. চীন 6800টি ট্যাঙ্ক। অবাক করার মতো হলেও এটাই সত্যি। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক ট্যাঙ্ক এখন চীনের দখলে। গত কয়েক বছরে চীন তাদের ট্যাঙ্ক বহর শুধু বাড়ায়নি, বরং অত্যাধুনিক প্রযুক্তিতে ঢেলে সাজিয়েছে। তাদের প্রধান ভরসা টাইপ 99 এবং আরও উন্নত টাইপ 99A মডেলের ট্যাঙ্ক। এই ট্যাঙ্কগুলোতে 125 মিমি কামান, অত্যাধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম, স্যাটেলাইট নেভিগেশন, থার্মাল ইমেজিং এবং সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। যদিও কিছু বিশেষজ্ঞ মনে করেন চীনের এই ট্যাঙ্কগুলো এখনও রাশিয়ার T-14 আর্মাতা বা দক্ষিণ কোরিয়ার K2 ব্ল্যাক প্যান্থারের মতো সেরা নয়, তবে তাদের সংখ্যা এবং আধুনিকীকরণের গতি নিঃসন্দেহে চিন্তার কারণ। 2. রাশিয়া 5750টি ট্যাঙ্ক। ঐতিহ্যগতভাবে রাশিয়া সবসময়ই শক্তিশালী ট্যাঙ্ক বহরের অধিকারী। ইউক্রেন যুদ্ধের আগে তাদের কাছে প্রায় 12,500 ট্যাঙ্ক ছিল, তবে যুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতির পরেও তারা এখনও দ্বিতীয় স্থানে। তাদের বহরে T-72, T-8, T-90 এর মতো পরিচিত মডেলের পাশাপাশি অত্যাধুনিক T-14 আর্মাতা ট্যাঙ্কও রয়েছে। রাশিয়ার ট্যাঙ্কগুলো তাদের দ্রুত গতি, শক্তিশালী কামান এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিখ্যাত। T-14-তে অটোমেটেড টারেট, ক্রুদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা এবং আধুনিক সেন্সর রয়েছে। বর্তমানে রাশিয়া বছরে প্রায় 1,500 নতুন ট্যাঙ্ক তৈরি করছে, যা যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্মিলিত উৎপাদনের চেয়েও বেশি। 3. যুক্তরাষ্ট্র 4,640টি ট্যাঙ্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাঙ্ক বহর সংখ্যায় রাশিয়ার বা চীনের মতো বিশাল না হলেও প্রযুক্তির দিক থেকে তারা অন্যতম সেরা। তাদের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক M1 আব্রাহাম 1980 সাল থেকে ব্যবহার হচ্ছে এবং সময়ের সাথে সাথে এর আধুনিকীকরণ করা হয়েছে। M1A1, M1A2 এবং M1A2 সেপ হল এর উন্নত সংস্করণ। এই ট্যাঙ্কগুলোতে অত্যাধুনিক কামান, থার্মাল ইমেজিং, উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং শক্তিশালী বর্ম রয়েছে। ইরাক, আফগানিস্তান এবং উপসাগরীয় যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ সংঘাতে এই ট্যাঙ্ক নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। 4. উত্তর কোরিয়া 4,344টি ট্যাঙ্ক। উত্তর কোরিয়ার ট্যাঙ্ক বহরের আকার বেশ বড়সড়, তবে তাদের বেশিরভাগ ট্যাঙ্কই পুরনো সোভিয়েত আমলের। তাদের বহরে T-34, 85, T-55 এবং চীনের টাইপ 59 মডেলের ট্যাঙ্ক যেমন আছে, তেমনই তাদের নিজস্ব নকশার চনমা-হো, পোকপুং-হো এবং কিছুটা আধুনিক চিয়নমা-2 মডেলও দেখা যায়। দেশটির প্রকৃত ট্যাঙ্ক সংখ্যা নিয়ে ধোঁয়াশা থাকলেও ধারণা করা হয় তাদের কাছে প্রায় 4,500-এরও বেশি ট্যাঙ্ক রয়েছে, তবে প্রযুক্তির দিক থেকে তারা অনেক পিছিয়ে। 5. ভারত 4,201টি ট্যাঙ্ক। ভারত ধীরে ধীরে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে এবং ট্যাঙ্ক বহরও তার ব্যতিক্রম নয়। তাদের প্রধান ভরসা হল দেশীয় প্রযুক্তিতে তৈরি অর্জুন ট্যাঙ্ক। এই অত্যাধুনিক ট্যাঙ্কে ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম, 125 মিমি স্মুথ পোর কামান, উন্নত বর্ম এবং অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম রয়েছে। অর্জুনের সর্বশেষ সংস্করণ MK2 আরও উন্নত। এছাড়াও ভারত সোভিয়েত আমলের T-90 এবং T-72 মডেলের ট্যাঙ্কও ব্যবহার করে। 6. মিশর 3,620টি ট্যাঙ্ক। মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ ট্যাঙ্ক বহরের মালিক হল মিশর। তাদের প্রধান ট্যাঙ্ক হল যুক্তরাষ্ট্রের তৈরি M1A1 আব্রামস। এছাড়াও তারা পুরনো সোভিয়েত T-55 এবং T-62 মডেলের ট্যাঙ্কও ব্যবহার করে। মিশর তাদের ট্যাঙ্ক বহরকে আধুনিকীকরণের দিকে মনোযোগ দিয়েছে। 7. পাকিস্তান 2,627টি ট্যাঙ্ক। পাকিস্তানের ট্যাঙ্ক বহরের প্রধান শক্তি হল আল খালিদ এবং আল জারার।
চীনের সহায়তায় তৈরি আল খালিদে ১২৫ মিমি কামান, উন্নত ফায়ার কন্ট্রোল এবং স্বয়ংক্রিয় লোডার রয়েছে। এছাড়াও তাদের বহরে রাশিয়া থেকে আমদানি করা দ্রুতগতির T-80UD এবং পুরনো T-59 ট্যাঙ্কও আছে। ৮. তুরস্ক ২,২৩৮টি ট্যাঙ্ক। ন্যাটো সদস্য তুরস্ক তাদের ট্যাঙ্ক বহরে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক ব্যবহার করে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি M60 প্যাটার্ন, জার্মানির লেপার্ড 1 ও লেপার্ড 2 এবং তাদের নিজস্ব তৈরি আলতাই ট্যাঙ্ক। আলতাই ট্যাঙ্কে 120 মিমি স্মুথ বোর কামান, উন্নত বর্ম, থার্মাল সেন্সর এবং আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম রয়েছে। লেপার্ড 2 তার অত্যাধুনিক সুরক্ষা এবং নির্ভুল আক্রমণ ক্ষমতার জন্য পরিচিত। তুরস্ক তাদের ট্যাঙ্ক বহরকে আধুনিকীকরণের কাজ চালিয়ে যাচ্ছে। ৯. দক্ষিণ কোরিয়া ২,২৩৬টি ট্যাঙ্ক। দক্ষিণ কোরিয়া ট্যাঙ্ক তৈরিতে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। তাদের প্রধান ট্যাঙ্ককে ব্ল্যাঙ্ক প্যান্থার বিশ্বের অন্যতম সেরা ট্যাঙ্ক হিসেবে বিবেচিত হয়। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই ট্যাঙ্কটি পোল্যান্ড সহ আরও কয়েকটি দেশে রপ্তানিও করা হয়। ১০. ইরান ১,৭১৩টি ট্যাঙ্ক। পশ্চিমা নিষেধাজ্ঞার পরেও ইরান তাদের ট্যাঙ্ক বহরকে সচল রেখেছে এবং দেশীয় প্রযুক্তিতে ট্যাঙ্ক উন্নয়নের চেষ্টা করছে। তাদের বহরে সোভিয়েত T-72, T-52 এবং T-62 যেমন আছে, তেমনি নিজস্ব তৈরি জুলফিকার ও কারার ট্যাঙ্কও রয়েছে। জুলফিকার ট্যাঙ্কে ১২৫ মিমি কামান এবং উন্নত বর্ম রয়েছে। অন্যদিকে কারার আরও আধুনিক এবং এতে সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা ও থার্মাল সেন্সর বিদ্যমান। বিশ্বের এই শীর্ষ 10টি দেশের ট্যাঙ্ক বহরের দিকে তাকালে এটা স্পষ্ট হয় যে ট্যাঙ্ক এখনও আধুনিক যুদ্ধের একটি অপরিহার্য অংশ। সংখ্যা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ ট্যাঙ্কের প্রযুক্তিগত উৎকর্ষতা। আবারও কেঁপে উঠল ইসরায়েলের আকাশ, যেন কোনো দুঃস্বপ্নের পুনরাবৃত্তি। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তাদের ভয়ঙ্কর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানালো। তেল আবিবের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন, যা কিনা ইসরায়েলের প্রবেশদ্বার, গত কয়েকদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো সেই ক্ষেপণাস্ত্রের ভয়ে স্তব্ধ হয়ে গেল। আকাশ থেকে আসা এক অচেনা ধাতব ঝড়, যা রাডারের চোখ ফাঁকি দিয়ে ভয়ঙ্কর গতিতে ধেয়ে যায় ইসরায়েলি শহরের দিকে। ইসরায়েলের লাখো মানুষ সেই আতঙ্ক নিয়েই ছুটে গিয়েছিল বাংকারের দিকে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলায় বেন গুরিয়ন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বাতিল করা হয় একের পর এক ফ্লাইট। বিমানবন্দরের ভেতরে মানুষের দৌড়াদৌড়িতে বেশ কয়েকজন আহতও হন। এই দৃশ্য বুঝিয়ে দেয় কতটা অসহায় হয়ে পড়েছে ইসরায়েল, যাদের আকাশ প্রতিরক্ষা একসময় অপরাজেয় বলে মনে করা হতো। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি করেছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এতে হয়তো কিছুটা শান্তি ফিরে আসবে, কিন্তু আসল টুইস্টটা এখানে। এই চুক্তিতে যুক্তরাষ্ট্র নিজেদের সরিয়ে নিয়েছে, একা ফেলে রেখে গেছে তাদের দীর্ঘদিনের মিত্র ইসরায়েলকে। আর সেই সুযোগটাই নিয়েছে হুথিরা। চুক্তি হওয়ার পর থেকে তারা ইসরায়েলের ওপর হামলা আরও জোরদার করেছে। তাদের ভয়ঙ্কর সব আক্রমণে এখন দিশেহারা নেতানিয়াহুর সরকার। হুথিরা, যাদের একসময় হয়তো দুর্বল প্রতিপক্ষ হিসেবে গণ্য করা হতো, আজ তারা ইসরায়েলের জন্য মূর্তিমান আতঙ্ক। তাদের সামরিক শক্তি ক্রমশ বাড়ছে, আর তার প্রমাণ মিলছে তাদের একের পর এক সফল হামলায়। মঙ্গলবার তারা নিজেরাই নিশ্চিত করেছে যে তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে। শুধু তাই নয়, ক্ষেপণাস্ত্রের ভয়ে জেরুজালেম এবং তেল আবিবের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সাধারণ মানুষ ভয়ে দিশেহারা হয়ে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যায়। কয়েকদিনের মধ্যে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দরে এটা দ্বিতীয় হামলা। প্রথম হামলার ব্যাপক ক্ষয়ক্ষতির পর থেকেই অনেক বিদেশি বিমান সংস্থা ইসরায়েলে তাদের ফ্লাইট বাতিল করে দিয়েছে। প্রশ্ন হলো, কিভাবে হুথিরা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার মতো শক্তিশালী বলয় ভেদ করে একের পর এক হামলা চালাচ্ছে? এটা কি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা, নাকি হুথিদের অত্যাধুনিক অস্ত্রের অভাবনীয় ক্ষমতা?
লোহিত সাগরে গত 1.5 মাসেরও বেশি সময় ধরে মোতায়েন ছিল যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌবহর, যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান। তাদের কাজ ছিল হুথিদের দমন করা, কিন্তু ফল হয়েছে উল্টো। এই সময়ে হুথিদের হামলায় বেশ কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে, এমনকি মার্কিন যুদ্ধ জাহাজগুলো মারাত্মক ক্ষতির শিকার হয়েছে। শেষ পর্যন্ত প্রায় $1 বিলিয়ন বেশি ক্ষতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের এই গোষ্ঠীর ওপর হামলা বন্ধের ঘোষণা দেন, কিন্তু এই সিদ্ধান্ত ইসরায়েলকে আরও বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দেয়। হুথিরা স্পষ্ট ভাষায় জানিয়েছে, লোহিত সাগরে তারা অন্য কোনো জাহাজে হামলা না করলেও ইসরায়েলের কোনো জলযান তাদের হাত থেকে রেহাই পাবে না। শুধু তাই নয়, তারা ইসরায়েল জুড়ে তাদের হামলা আরও বাড়ানোর হুমকি দিয়েছে। লোহিত সাগরে মোতায়েন করা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হয়তো আগে কিছু হামলা ঠেকাতে পারত, কিন্তু এখন সেই সুরক্ষা বলয় আর নেই। নেতানিয়াহুর দেশ সরাসরি হুথিদের ক্ষেপণাস্ত্রের নিশানায় পরিণত হয়েছে। গাজায় ইসরায়েলের দীর্ঘদিনের কার্যকলাপের বিরুদ্ধে গত 17 মাসে হুথিরা ইসরায়েলে 40টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, আর এখন যোগ হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং একের পর এক ড্রোন হামলা। হুথিদের এই ক্রমবর্ধমান শক্তি ইসরায়েলের জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা প্রমাণ করেছে, শুধু সংখ্যা বা আধুনিক অস্ত্র নয়, একটি সুসংগঠিত এবং দৃঢ় প্রতিজ্ঞ গোষ্ঠী যে কোনো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে। লোহিত সাগরের উত্তাল জলরাশিতে হুথিদের হামলা এখন আন্তর্জাতিক শিরোনাম। তাদের হাতে রয়েছে অত্যাধুনিক অস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, কামিকাজে ড্রোন, এমনকি চালকবিহীন জাহাজ USV। এই অস্ত্রগুলোর সামনে মার্কিন জাহাজও নিরাপদ নয়। হুথিরা কিভাবে এত শক্তিশালী হলো? তাদের সামরিক সক্ষমতা কেমন? হুথিদের অস্ত্র ভান্ডার কি আছে তাদের হাতে? ক্রুজ ক্ষেপণাস্ত্র 80 থেকে 300 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। সায়াদ ও সেজিল মিসাইল তাদের প্রধান হাতিয়ার। ব্যালিস্টিক মিসাইল 300 কিলোমিটার দূর থেকে লক্ষ্যভেদ করে। দ্রুতগতির এই মিসাইল শনাক্ত করাও কঠিন। কামিকাজে ড্রোন, কাসিফ ড্রোন ও সামাদ যুদ্ধ বিমান, এগুলো সস্তা, সহজলভ্য এবং ধ্বংসাত্মক। চালকবিহীন জাহাজ USV পানিতে ভেসে থাকা জাহাজে আঘাত করে ডুবিয়ে দেয়। এটি হুথিদের নতুন সক্ষমতা। হুথিদের হামলার কৌশল, কিভাবে তারা আঘাত হানে? দ্রুত ও নিখুঁত। ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্রুত গতিতে আঘাত হানে, শনাক্ত করা প্রায় অসম্ভব। ড্রোনের ব্যবহার, কামিকাজে ড্রোন জাহাজের ডেকে আগুন ধরিয়ে দেয়। এটি সস্তা কিন্তু ভয়ানক কার্যকর। USVর ভয়াবহতা, চালকবিহীন জাহাজ জাহাজের গায়ে ফুটো করে ডুবিয়ে দেয়। এটি হুথিদের নতুন অস্ত্র, যা মার্কিন নৌবাহিনীকেও চিন্তিত করেছে। সমুদ্রের ইতিহাসবিদ সাল মার্কো লোগিয়ানো বিবিসিকে বলেন, ব্যালিস্টিক এবং ক্রুজ এই দুই ধরনের ক্ষেপণাস্ত্রই ড্রোনের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কারণ তাদের সাথে বড় যুদ্ধাস্ত্র থাকে এবং আরও বেশি গতিশক্তি থাকে। মার্কো গলিয়ানো বলেন, একমুখী ড্রোনগুলোর সংখ্যায় অসংখ্য, কারণ এগুলো খুবই সস্তা এবং সহজেই ব্যবহার করা যায়, তবে একটু ধীর গতি। এই ড্রোনগুলো ঠিক পানির ওপর জাহাজের ভেসে থাকা জায়গা বরাবর আঘাত করে এবং তা থেকে আগুন ধরে যাওয়াটা হলো সবচেয়ে দুশ্চিন্তা। হুথিদের সাফল্য, কতটা শক্তিশালী তারা? সৌদি আরবের উপর হামলা। 2017 সাল থেকে হুথিরা সৌদি তেল স্থাপনা ও জাহাজে ব্যাপক হামলা চালিয়েছে। লোহিত সাগরে আধিপত্য, গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে হুথিরা লোহিত সাগরে ইসরায়েলি ও মার্কিন জাহাজের চলাচল বন্ধ করে দিয়েছে। মার্কিন জাহাজে হামলা, 2023 সালে জানুয়ারিতে হুথিরা প্রথমবারের মতো চালকবিহীন জাহাজ ব্যবহার করে মার্কিন জাহাজে হামলা চালায়। হুথিদের পেছনে কারা? হুথিরা ইরানের এক্সিস অফ রেজিস্ট্যান্স প্রতিরোধ বলয়ের অংশ। এই জোটে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, গাজায় হামাস। ইরান হুথিদের অস্ত্র, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিচ্ছে। 2023 সালে যুক্তরাজ্য জাতিসংঘে প্রমাণ উপস্থাপন করেছে যে হুথিদের ক্ষেপণাস্ত্র ইরান থেকে চোরাচালান করা হয়েছে। ইসরায়েলের সবচেয়ে বড় বিমানবন্দরে আবারও বোমা হামলা করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী।
তারা দাবি করেছে যে বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত 2 সপ্তাহের মধ্যে এটি বিমানবন্দরটিতে তাদের দ্বিতীয় আক্রমণ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে শনিবার রাতে তারা বেন গুরিয়ন বিমানবন্দরে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের দিকে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করেছে। এই ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল জুড়ে বিপদ সংকেত শোনা যায়, যার ফলে লোকজন নিরাপদে আশ্রয় নিতে বাধ্য হয়। গত 7 দিনে বেন গুরিয়ন বিমানবন্দরে এটি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর দ্বিতীয় এবং গত 1 মাসে তৃতীয় হামলা। এর আগে 14 মে ইয়েমেনিরা একই বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল এবং বিশ্বব্যাপী বিমান সংস্থাগুলোকে তাদের কার্যক্রম বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছিল। 4 মে তারিখে তাদের একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের প্রধান টার্মিনালের কাছে আঘাত হানে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই হামলার কারণ হিসেবে উল্লেখ করেছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণ এবং গাজা উপত্যকায় আমাদের ভাইদের বিরুদ্ধে শত্রুদের গণহত্যা প্রতিহত করতেই এই হামলা। তারা আরও দাবি করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র শাখা একটি উন্নত সামরিক অভিযান চালিয়েছে। এই অভিযানে ইসরায়েলের দখলকৃত জাফা অঞ্চলের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি সফলভাবে তার লক্ষ্যে পৌঁছেছে। হুথিদের এই ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিমানবন্দরে বিমান চলাচল ও যাত্রী পরিবহন কিছু সময়ের জন্য বন্ধ ছিল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজা যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো ক্ষেপণাস্ত্র বিমানবন্দরে আঘাত হানল। এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী প্রদেশ হোদেইদাতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে হোদেইদা বন্দরে অন্তত 6টি বোমা হামলা হয়েছে, যাতে 1 জন নিহত ও 35 জন আহত হয়েছে। 2023 সালের 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। ইসরায়েল দাবি করেছে যে ইয়েমেনি এই গোষ্ঠীর ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে। অন্যদিকে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে। এটি ইসরায়েলের প্রধান ও ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ফলে ইসরায়েলের মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। চ্যানেল 12 ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে আরও জানিয়েছে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করা হয়েছিল, তবে সেটি সফল হয়নি। ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র বাহিনী ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। তারা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ও পশ্চিমা পণ্যবাহী জাহাজেও হামলা চালিয়ে আসছিল। এর জবাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইয়েমেনে হামলা চালায়। তবে সম্প্রতি লোহিত সাগরে জাহাজের ওপর হামলা বন্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আমরা তোমাদের পাশে আছি ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনের লক্ষ লক্ষ মানুষের এই গর্জন যেন ইসরায়েলের আকাশেও গিয়ে ধাক্কা মারল। অবরুদ্ধ গাজার মানুষ যখন গণহত্যা আর অনাহারের শিকার, তখন তাদের সমর্থনে রাস্তায় নেমে এলো ইয়েমেনের জনতা। গাজার সাথে গণহত্যা ও অনাহার মোকাবেলায় এই স্লোগান শুধু একটি বার্তা নয়, বরং আরব বিশ্বের নীরবতার মুখে এক জ্বলন্ত প্রতিবাদ। 16 মে ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে দেশের আনাচে কানাচে লক্ষ লক্ষ মানুষ মিছিলে সামিল হয়। তাদের একটাই দাবি, গাজার মানুষের প্রতি সংহতি জানানো এবং ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামের প্রতি নিজেদের অটল সমর্থন ব্যক্ত করা। সানার আল সাবিন স্কয়ার যেন সেদিন জনসমুদ্রে পরিণত হয়েছিল। এই বিশাল সমাবেশ নাখবার বার্ষিকীতে ফিলিস্তিনিদের কাছে এক ঐক্যের বার্তা পৌঁছে দেয়। তারা ঘোষণা করে, তোমাদের ধৈর্যের মাধ্যমে তোমরা নাখবার পুনরাবৃত্তি রোধ করো। এই কথাগুলো যেন শুধু সান্ত্বনা নয়, বরং এক নতুন আশার সঞ্চার করে। বিক্ষোভকারীরা আরও যোগ করে, আমরা তোমাদের সাথে এবং তোমাদের পাশে আছি। নাখবার পুনরাবৃত্তি হবে না। অত্যাচারী সত্তার পতনের মাধ্যমে ঈশ্বরের অনিবার্য প্রতিশ্রুতি পূর্ণ হবে। তাদের কণ্ঠে ছিল দৃঢ় বিশ্বাস আর ইসরায়েলের প্রতি ঘৃণা। সানায় অনুষ্ঠিত এই জনসমুদ্র ফিলিস্তিনিদের অদম্য মনোবলের প্রশংসা করে।
তারা বলে গাজার মানুষের স্থিতিশীলতা ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে এক বিশাল প্রাচীর হয়ে দাঁড়িয়েছে এবং এই অঞ্চলকে আরও বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করছে। এমনকি ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের পাঠানো প্রশংসা বার্তায়ও ইয়েমেনি জনতা গর্ববোধ করেছে। এই অভূতপূর্ব বিক্ষোভের ডাক দিয়েছিল আনসার আল্লাহ নেতা সৈয়দ আব্দুল মালিক আল হুথি। তার সাপ্তাহিক ভাষণে তিনি গাজার সমর্থনে ইয়েমেন জুড়ে লক্ষ লক্ষ মানুষের মিছিলের আহ্বান জানান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, গাজার সমর্থনে ইয়েমেনের অবস্থান কখনো টলমল করেনি, বরং সবসময়ই দৃঢ় ছিল এবং থাকবে। এই গণজমায়েতগুলো ফিলিস্তিনিদের প্রতি আরব ও মুসলিম বিশ্বের মানুষের ধর্মীয়, মানবিক ও নৈতিক দায়িত্বের ওপর জোর দেয়। বিক্ষোভকারীরা মনে করিয়ে দেয়, সময়ের সাথে সাথে এই দায়িত্বগুলো ম্লান হয়ে যেতে পারে না। তারা ফিলিস্তিন ও এর পবিত্র স্থানগুলো রক্ষার জন্য বাস্তব পদক্ষেপ নেয়ার এবং নিজেদের সমস্ত সক্ষমতা কাজে লাগানোর আহ্বান জানায়। তাদের মতে সবচেয়ে সহজলভ্য এবং প্রভাবশালী কাজগুলোর মধ্যে অন্যতম হলো ইসরায়েলি পণ্য বয়কট করা। একদিকে যখন লক্ষ লক্ষ মানুষ গাজার সমর্থনে রাস্তায়, অন্যদিকে ইয়েমেনের সামরিক বাহিনী কিন্তু চুপচাপ বসে নেই। মার্চ মাসে গাজা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে তাদের সামরিক অভিযান আরও জোরদার করেছে। বৃহস্পতিবার ইয়েমেনি সশস্ত্র বাহিনী YAF অধিকৃত ইয়াফার ইসরায়েলি বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তারা একে গাজা উপত্যকায় ইসরায়েলি শত্রুদের চালানো গণহত্যার বিরুদ্ধে জবাব বলে উল্লেখ করেছে। YAF মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এই অভিযান সফলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর ফলে লক্ষ লক্ষ ইসরায়েলি বসতি স্থাপনকারীকে আশ্রয় কেন্দ্রে ছুটতে হয়েছে এবং প্রায় 1 ঘন্টার জন্য বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরও কঠোর ভাষায় জানিয়েছে যে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার ওপর থেকে অবরোধ না সরানো পর্যন্ত তাদের সামরিক কার্যক্রম আরও তীব্র ও বিস্তৃত হবে। বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেয়া এবং লোহিত ও আরব সাগরে নৌ অবরোধ আরোপের মতো পদক্ষেপগুলো এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত চলতেই থাকবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ইয়াহিয়া সারি। একদিকে মানবতাবোধের এক বিশাল ঢেউ, অন্যদিকে সামরিক শক্তির প্রদর্শন। ইয়েমেনের এই দ্বিমুখী পদক্ষেপ কি সত্যিই গাজার মানুষের কষ্ট লাঘব করতে পারবে? আরাকচি আমেরিকাকে কঠিন বার্তা দিলেন, তেহরান থামবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলোচনার টেবিলে মার্কিন যুক্তরাষ্ট্রের অবাস্তব দাবি নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করলেন। তিনি স্পষ্ট ভাষায় জানালেন, ওয়াশিংটনের সাথে পরমাণু চুক্তি হোক বা না হোক, তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনোভাবেই বন্ধ করবে না। যেন এক তেজোদ্দীপ্ত তীর ছুড়লেন তিনি, যার ফলা গিয়ে বিঁধল হোয়াইট হাউসের দরজায়। এই হুঙ্কার এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের এক বিস্ফোরক মন্তব্যের প্রতিক্রিয়ায়। উইটকফ দম্ভের সুরে বলেছিলেন, ওয়াশিংটন ইরানকে 1% ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা দেবে না, যেন মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণের একক চাবিকাঠি তাদের হাতেই। আরাকচি অভিজ্ঞ খেলোয়াড়ের মতো ঠান্ডা গলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, এই ধরনের কথা আলোচনার বাস্তবতার বাইরে। তার কণ্ঠ ছিল দৃঢ়, আত্মবিশ্বাসে পরিপূর্ণ। তিনি আরও যোগ করেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায় যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে না, তাহলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু যদি তারা অবাস্তব দাবি করে, তাহলে স্বাভাবিকভাবেই তা পূরণ হবে না। ইরান যে পরমাণু বোমা তৈরির পথে হাঁটছে না তা প্রমাণ করতে তেহরান প্রস্তুত, এমন ইঙ্গিতও দিলেন আরাকচি। তবে একই সাথে তিনি কঠিন শর্ত জুড়ে দিলেন, আমেরিকার অযৌক্তিক আবদার মেনে নেওয়া হবে না। যেন তিনি বোঝাতে চাইলেন, ইরান কোনো দুর্বল প্রতিপক্ষ নয়, বরং একটি শক্তিশালী ও স্বাধীন রাষ্ট্র, যে তার নিজের নীতি ও ভবিষ্যৎ নিজেই নির্ধারণ করতে সক্ষম। অন্যদিকে এবিসি নিউজের দিস উইক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে উইটকফ তার অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ইরানের সাথে পরমাণু আলোচনায় ট্রাম্প প্রশাসনের লাল রেখা হলেও তেহরানকে কোনো অবস্থাতেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হবে না। তার ভাষায়, আমাদের একটি খুব স্পষ্ট লাল রেখা আছে এবং তা হলো সমৃদ্ধকরণ।
আমরা সমৃদ্ধকরণ ক্ষমতার 1% অনুমোদন করতে পারি না। উইটকফের এই কঠোর মন্তব্য যেন আলোচনার পথ আরো কঠিন করে তুলল। তিনি আরো বলল, সবকিছু শুরু হয় এমন একটি চুক্তি দিয়ে যার মধ্যে সমৃদ্ধকরণ অন্তর্ভুক্ত নয়, কারণ সমৃদ্ধকরণ অস্ত্র তৈরি করতে সক্ষম করে এবং আমরা এখানে বোমা আসতে দেব না। তার এই বক্তব্যে স্পষ্টতই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকার গভীর উদ্বেগ ফুটে ওঠে। উইটকফের এই মন্তব্যের পর আরাঘচি সামাজিক মাধ্যম এক্সে এর তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি সরাসরি জনসম্মুখে আলোচনায় না যাওয়ার নীতি পুনর্ব্যক্ত করেন এবং মার্কিন কর্মকর্তাদের ব্যক্তিগত ও প্রকাশ্য বিবৃতির মধ্যকার পরস্পর বিরোধিতার সমালোচনা করেন। তার এই কৌশল যেন প্রতিপক্ষের দুর্বলতা ধরিয়ে দেওয়ার এক চতুর চাল। আরাঘচি এনপিটি বা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য হিসেবে ইরানের দীর্ঘদিনের অবস্থান আবারও তুলে ধরেন। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, চুক্তি হোক বা না হোক পরমাণু সমৃদ্ধকরণ অব্যাহত থাকবে। এটিকে তিনি ইরানের কষ্টার্জিত এবং স্বদেশী অর্জন হিসেবে বর্ণনা করেন। তার এই বক্তব্যে জাতীয় গর্ব ও আত্মনির্ভরতার সুর স্পষ্ট। তিনি যেন বোঝাতে চাইলেন, এই প্রযুক্তি কারো দয়ায় পাওয়া নয়, বরং নিজেদের সক্ষমতার প্রমাণ। রবিবার আরাঘচি আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, ইরান ও আমেরিকার মধ্যে পরোক্ষ আলোচনার পরবর্তী দফা শীঘ্রই অনুষ্ঠিত হবে। যদিও নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি, তবে খুব শিগগিরই তা ঘোষণা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি এও জানান যে এই বৈঠকের স্থান সম্পর্কে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বিস্তারিত জানাবেন। উল্লেখ্য, 2015 সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি JCPOA ভেস্তে যাওয়ার পর ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনায় বসেছে। উভয় পক্ষই এই আলোচনাগুলোকে সাধারণভাবে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছে। তবে উইটকফের সাম্প্রতিক মন্তব্য সেই ইতিবাচকতাকে কিছুটা হলেও ম্লান করে দিয়েছে। ইরানের এই দৃঢ় অবস্থান কোনো ফাঁকা আওয়াজ নয়। মধ্যপ্রাচ্যে দেশটির ক্রমবর্ধমান প্রভাব এবং উন্নত সামরিক সক্ষমতা বিশ্বের অজানা নয়। সিরিয়া থেকে ইয়েমেন পর্যন্ত আঞ্চলিক রাজনীতিতে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের তৈরি করা অত্যাধুনিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ইতিমধ্যেই শত্রুদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তিতেও ইরান উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। তাদের বিজ্ঞানীরা এখন এমন উচ্চতায় পৌঁছেছেন যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের জন্য একটি নিয়মিত প্রক্রিয়া। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তাদের এই অগ্রগতি রুখতে পারেনি, বরং আরও শক্তিশালী করেছে। নীরবে কিন্তু নিরলসভাবে নিজেদের শক্তি গড়ে তুলছে ইরান। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতির চাপে নানা নিষেধাজ্ঞার ভেতরে থেকেও দেশটি থেমে যায়নি, বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে কখনো গোপনে কখনো প্রকাশ্যে নিজেদের সামরিক শক্তিকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখান থেকে তারা এখন শুধু আত্মরক্ষা নয়, আক্রমণের হুমকিও দিতে সক্ষম। এই শক্তি এখন মধ্যপ্রাচ্যে এক নতুন মডেল হিসেবে দাঁড়িয়েছে, যার দিকে তাকিয়ে আছে গোটা অঞ্চল। এমনকি পশ্চিমা দেশগুলোও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। ইরান খুব ভালো করেই জানে, শুধু কথায় নয়, রাজনীতিতে নিজের শক্তি প্রমাণ করতে হয় বাস্তবে, প্রযুক্তিতে সামঠিক সেই দিকেই এগোচ্ছে তারা। যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি কাজে লাগিয়ে যুদ্ধের রূপ বদলে দেওয়ার চেষ্টা করছে, তা শুধুই প্রযুক্তির উন্নয়ন নয়, বরং এক ধরনের বিপ্লব। এখানে অস্ত্র মানে আর শুধু ধাতব যন্ত্র নয়, বরং এমন এক মাধ্যম যা লক্ষ্য ঠিক করতে পারে, বুঝতে পারে পরিস্থিতি এবং সিদ্ধান্তও নিতে পারে। এই নতুন ধরনের অস্ত্রগুলো এখনো প্রকাশ্যে আসেনি, তবে এদের উপস্থিতি যেন এক অদৃশ্য ভয়ের মতো প্রতিপক্ষের মনে গেঁথে গেছে। আগে যেখানে ইরান কেবল আত্মরক্ষায় মনোযোগী ছিল, এখন তারা ধীরে ধীরে আক্রমণাত্মক অবস্থানে চলে যাচ্ছে। আজকের ইরান এমন অবস্থানে পৌঁছেছে যেখানে তারা শত্রুর গতিবিধি আগে থেকেই বুঝে নিতে পারে এবং প্রতিরোধের আগেই পাল্টা কৌশল ঠিক করে ফেলতে পারে। ইরানের সেনাবাহিনীর কাজের ধরনও আগের তুলনায় অনেক বদলে গেছে। এখন তারা শুধু অস্ত্র নয়, সঙ্গে করে নিচ্ছে আগাম প্রস্তুতির মনস্তত্ত্ব। গোয়েন্দা প্রযুক্তিতেও তারা অনেক উন্নতি করেছে। দেশের ভেতরে এবং সীমান্তে ছড়িয়ে থাকা নজরদারি ইউনিটগুলো প্রতিনিয়ত তথ্য সংগ্রহ করছে। এই নজরদারি একদিকে যেমন দেশের নিরাপত্তা নিশ্চিত করছে, তেমনি শত্রু চোখের সামনে না থাকলেও তাদের উপস্থিতির ছায়া শনাক্ত করতে শিখছে। এটি এমন এক মানসিক খেলা যেখানে শত্রু চোখে না পড়লেও আপনি তার নজরে আছেন। তবে শুধু প্রযুক্তি দিয়েই নয়, ইরান তাদের মনোবল এবং আত্মবিশ্বাসের মাধ্যমেও বার্তা দিচ্ছে। তাদের সামরিক মহড়া, যুদ্ধজাহাজ, শহীদ বাঘেরির মতো জাহাজ নির্মাণ, সাইবার ইউনিটের কাজ, সব মিলিয়ে ইরান দেখাচ্ছে যে তারা এখন আর কোনোভাবেই দুর্বল নয়, তারা এখন চ্যালেঞ্জ নিতে তৈরি।
সাইবার যুদ্ধের অদৃশ্য জগতে ইরান যেভাবে নিজেদের অবস্থান শক্ত করেছে তা নিঃসন্দেহে তাদের অগ্রগতির বড় প্রমাণ। কারণ এই যুদ্ধে না কোনো সীমান্ত আছে, না নির্দিষ্ট সময়, না কোনো স্পষ্ট যুদ্ধক্ষেত্র। এখানে হঠাৎ করেই ভেঙে পড়তে পারে কোনো দেশের গুরুত্বপূর্ণ তথ্য ব্যবস্থা বা সামরিক যোগাযোগ। ইরানের আধুনিক যুদ্ধ জাহাজ শহীদ বাঘেরি যেন এক ভ্রাম্যমান বিপ্লব। এই জাহাজ একা একাধিক যুদ্ধ করতে পারে, ড্রোন ছুঁড়তে পারে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে, আবার সমুদ্রপথে নজরদারিও চালাতে পারে। এটি শুধু একটি জাহাজ নয়, বরং এক চলমান সতর্কবার্তা। যেখানে এতদিন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র একচ্ছত্র আধিপত্য চালাতো, এখন সেখানে ফাটল ধরতে শুরু করেছে। এই পরিবর্তনের পেছনে রয়েছে তেহরানের পরিকল্পিত শক্তি প্রদর্শন। আগে যেখানে ইরানের ট্যাঙ্কার শত্রুর লক্ষ্য হতো, এখন সেগুলি ছুঁতেও কেউ সাহস করে না। কারণ ইরান স্পষ্ট করে দিয়েছে, তারা শুধু জবাব দেবে না, সেই জবাব হবে ধ্বংসাত্মক। এই পুরো বদলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সমন্বয়। বিপ্লবী গার্ড বাহিনী আর স্থলবাহিনী এখন একসঙ্গে কাজ করছে। তারা পরস্পরের সঙ্গে তথ্য বিনিময় করছে, প্রতিরক্ষা এবং আক্রমণের দায়িত্ব ভাগ করে নিচ্ছে এবং একসঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত থাকছে। এতে তৈরি হয়েছে একটি সুসংগঠিত এবং কার্যকর প্রতিরক্ষা বলয়। তবে এখানে প্রশ্ন ওঠে, এই প্রস্তুতি কি শুধুই আত্মরক্ষার জন্য, নাকি আরো বড় কিছু আসছে? যদিও ইরান বলছে তারা শান্তি চায়, বিশ্লেষকরা মনে করেন এই শান্তি রক্ষার পেছনে যে অগ্নিসংযোগ হচ্ছে তা যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে। পারস্য উপসাগর এখন আর কেবল এক জলপথ নয়, এটি এখন হয়ে উঠেছে ক্ষমতার লড়াইয়ের এক উত্তপ্ত কেন্দ্র। এখানে যে কোনো সময় সংঘর্ষ শুরু হতে পারে, যার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো অঞ্চল জুড়ে, এমনকি তার বাইরেও। তেহরান এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তারা কেবল অস্ত্রের নয়, নিজেদের অবস্থান, দৃষ্টিভঙ্গি ও আত্মবিশ্বাসে দেখাচ্ছে। যেন তারা বলছে, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি যুদ্ধ আসে আমরাই আগে প্রস্তুত হব। এই আত্মবিশ্বাস, এই প্রস্তুতি, এই নীরব বিপ্লবী আজ তেহরানকে এক নতুন আদর্শে পরিণত করেছে। বাঘ শক্তিশালী হলেও মৌমাছির ঝাঁক তাকে পরাস্ত করতে পারে। ইতিহাসের এই সরল সত্যটি যেন বারবার শক্তিশালী রাষ্ট্রগুলোর ঔদ্ধত্যকে চূর্ণ করে দেয়। নেপোলিয়ন বা হিটলারের মতো ক্ষমতাধর শাসকরাও শেষ পর্যন্ত পরাস্ত হয়েছিলেন। বর্তমান প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ধ্বংস করার হুমকির পরিপ্রেক্ষিতে এই ঐতিহাসিক সত্যটি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রশ্ন জাগে, ইরান কি সত্যিই এত সহজে ধ্বংস করা যায়? ইরান প্রাচীন পারস্যের উত্তরাধিকারী, পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। ভৌগোলিকভাবে পাকিস্তানের প্রায় দ্বিগুণ এই দেশটি গত 5 শতাব্দী ধরে বহু সাম্রাজ্যের আক্রমণের শিকার হয়েছে। রোমান, আরব, মঙ্গল, তুর্কি, রাশিয়ান, এমনকি ব্রিটিশ শক্তিও ইরান দখলের চেষ্টা করেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউই ইরানকে সম্পূর্ণরূপে পদানত করতে পারেনি। ইতিহাস সাক্ষী প্রাচীন পারস্য সাম্রাজ্য কতটা শক্তিশালী ছিল। এমনকি সাদ্দাম হোসেনও 8 বছর রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়েও ইরানকে জয় করতে পারেনি। আজকের দিনে পশ্চিমা বিশ্ব ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে, কিন্তু এত চাপ সত্ত্বেও ইরান পশ্চিমা দেশগুলোর রক্তচক্ষুকে উপেক্ষা করে টিকে আছে। এর কারণ কি শুধুই সামরিক শক্তি, নাকি ইরানের এই স্থিতিশীলতার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আসলে ইরানকে জয় করা এত কঠিন হওয়ার পেছনে একাধিক কারণ বিদ্যমান। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশটির ভৌগোলিক অবস্থান। ইরানের দক্ষিণ ও পশ্চিম সীমান্ত জুড়ে বিস্তৃত জাগ্রস পর্বতশ্রেণী প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ। এটি উপকূল রেখা থেকে শুরু করে ইরাক ও তুরস্ক পর্যন্ত বিস্তৃত এবং ইরানের জন্য এক দুর্ভেদ্য প্রাকৃতিক প্রাচীর হিসেবে কাজ করে। এই পুরো পার্বত্য এলাকা পাথুরে এবং সহজে অতিক্রম করা যায় না। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পর্বতশ্রেণীর পাদদেশে অবস্থিত খোজেস্তান প্রদেশ ইরানের বৃহত্তম তেল ভাণ্ডার। 1979 সালের ইসলামিক বিপ্লবের সুযোগ নিয়ে 1980 সালে সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করেছিলেন। তার পরিকল্পনা ছিল প্রথমে খোজেস্তানের তেল ক্ষেত্র দখল করে ধীরে ধীরে ইরানের অভ্যন্তরে প্রবেশ করে অন্যান্য শহরগুলো দখল করা এবং শেষ পর্যন্ত ইসলামিক বিপ্লবকে নস্যাৎ করা। কারণ সেই সময় ইরানের আয়াতুল্লাহ খোমেনি অন্যান্য আরব দেশগুলোতেও ইসলামিক বিপ্লবের আহ্বান জানিয়েছিলেন, যা সেখানকার রাজতান্ত্রিক শাসনের জন্য হুমকি স্বরূপ ছিল। এমনকি আরব দেশগুলো ছাড়াও ব্রিটেন ও আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাদ্দামকে সমর্থন জুগিয়েছিল।
যুদ্ধের শুরুতে সাদ্দাম হোসেন ইরানের অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে ব্যাপক বোমা বর্ষণ করেন, কিন্তু একটি দেশকে দখল করতে সামরিক অভিযানের বিকল্প নেই। প্রথম 2 বছরে ইরাকি বাহিনী ইরানের পশ্চিমাঞ্চল সহ খোজেস্তান দখল করতে সক্ষম হয়েছিল, কারণ বাগদাদ থেকে ইরাকি সেনাদের কাছে সহজে রসদ সরবরাহ করা যাচ্ছিল। কিন্তু ইরানের অভ্যন্তরে প্রবেশ করতে গিয়ে তারা বাধার সম্মুখীন হয়। সেই দুর্ভেদ্য বাধা ছিল জাগ্রস পর্বত শ্রেণী। ইরাকি সেনারা বহু চেষ্টা করে এই পাহাড় অতিক্রম করে ইরানে প্রবেশ করতে ব্যর্থ হয়। উল্টো ইরানি সেনাবাহিনী পাল্টা আক্রমণ চালিয়ে ইরাকের অভ্যন্তরে প্রবেশ করে। তবে এখানে ইরান একটি ভিন্ন সমস্যার সম্মুখীন হয়। ইরানের প্রধান ডিপো ও শহরগুলো জাগ্রস পর্বতের বিপরীত দিকে অবস্থিত হওয়ায় সেনাদের কাছে সময় মতো রসদ সরবরাহ করা কঠিন হয়ে পড়ে। এই কারণেই প্রায় 8 বছর ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধের কোনো সুস্পষ্ট ফলাফল আসেনি। কোনো দেশই নিজেদের সীমান্ত 1 ইঞ্চিও পরিবর্তন করতে পারেনি। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের বোমাবর্ষণের হুমকি ইরানের জন্য সাময়িক ক্ষতির কারণ হতে পারে, কিন্তু শুধুমাত্র বিমান হামলা চালিয়ে ইরানকে দখল করা বা সেখানকার সরকারকে পরিবর্তন করা কার্যত অসম্ভব। পশ্চিম দিকের দুর্ভেদ্য প্রাচীরের পাশাপাশি ইরানের উত্তর দিকে রয়েছে ক্যাস্পিয়ান সাগর। এই সাগর পেরিয়ে ইরানে প্রবেশ করতে হলে আল-বোর্জ পর্বতশ্রেণীর মুখোমুখি হতে হবে। জাগ্রস পর্বতমালার মতোই এই পর্বতশ্রেণী উত্তর দিক থেকে ইরানকে সুরক্ষা প্রদান করে। ইরানের শক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর বহুত্ববাদী জাতিতত্ত্ব। যদিও কোনো দেশের জন্য জাতিতত্ত্ব বৈচিত্র্য মাঝে মাঝে দুর্বলতার কারণ হতে পারে, ইরান অত্যন্ত দক্ষতার সাথে এটিকে নিজেদের অস্ত্রে পরিণত করেছে। ইরানের প্রায় 9 কোটি জনসংখ্যার মধ্যে 62% পার্সিয়ান, 16% এজেরি, 10% কুর্দ এবং বাকি 12% বেলুচ, আরব ও তুর্কি রয়েছে। এই বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব স্বতন্ত্র জাতিগত পরিচয় রয়েছে এবং কারো কারো মধ্যে বিচ্ছিন্নতাবাদী আকাঙ্ক্ষাও বিদ্যমান। উদাহরণস্বরূপ, পাকিস্তান ও ইরানের বেলুচরা একত্রিত হয়ে বেলুচিস্তান নামক একটি স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে। তেমনি ইরান ও ইরাকের কুর্দ জনগোষ্ঠী কুর্দিস্তান নামে একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পোষণ করে। তবে ইরান একটি সুকৌশলপূর্ণ পদ্ধতির মাধ্যমে এই বিভেদকে নিয়ন্ত্রণে রেখেছে। দেশটির ধর্মীয় নেতারা এই বিভিন্ন জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রেখেছেন। ভবিষ্যতে কোনো দেশ ইরান আক্রমণ করলে আয়াতুল্লাহ খুব সহজেই এই বিভিন্ন জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হবেন। এবার আসা যাক ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার সামরিক শক্তির প্রসঙ্গে। 1979 সালের ইসলামিক বিপ্লবের আগে ইরান একটি উদারপন্থী দেশ ছিল এবং আমেরিকার গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে পরিচিত ছিল। ইরান ও আমেরিকার সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে আমেরিকা ইরানকে সামরিক জেট সরবরাহ করত। আজও ইরান 1970-এর দশকের বেশ কিছু আমেরিকান ফাইটার জেট ও হেলিকপ্টার ব্যবহার করে। তবে সাদ্দাম হোসেনের আক্রমণ ইরানের চোখ খুলে দেয়। দেশটি বুঝতে পারে ভবিষ্যতে কোনো যুদ্ধ হলে আরব দেশগুলো তাদের সাহায্য করবে না। এই উপলব্ধি থেকেই ইরান নিজস্ব মিসাইল সিস্টেম গড়ে তুলেছে এবং বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হয়েছে। ইরানের সামরিক বাহিনীকে মূলত 2টি অংশে ভাগ করা যায়: ইরানিয়ান আর্মড ফোর্স, যা দেশের প্রতিরক্ষা বাহিনী এবং এর অধীনে রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC, যা ইরানের সবচেয়ে শক্তিশালী ও স্বাধীন সামরিক বাহিনী। দেশের অভ্যন্তরে সরকার বিরোধী বিদ্রোহ বা কোনো প্রদেশের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের দমনের জন্য IRGC-কে ব্যবহার করা হয়। ইরানের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 5,70,000 এবং তাদের প্রায় 3.5 লক্ষের বেশি রিজার্ভ ফোর্স রয়েছে। এছাড়াও তাদের কাছে 4,000-এর বেশি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল রাশিয়ান T-72, ইরানিয়ান জুলফিকার ট্যাঙ্ক এবং শক্তিশালী মাল্টিপল রকেট লঞ্চার। ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের মধ্যে অন্যতম হল ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। দেশটির দীর্ঘ পাল্লার সাহাব 3 মিসাইলের পাল্লা প্রায় 2000 কিলোমিটার, যা ইসরায়েল ও আমেরিকার ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও সিজিল 2 নামক মিসাইলের পাল্লা প্রায় 2500 কিলোমিটার। ইরানের ড্রোন প্রযুক্তি ও অন্যান্য আরব দেশগুলোর তুলনায় অনেক উন্নত। শাহেদ 136 নামক কামিকাজি ড্রোন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহারেও দেখা গেছে। ইরানের কাছে আরও বেশ কিছু অত্যাধুনিক কামিকাজি ড্রোন রয়েছে।
ফাইটার জেটের ক্ষেত্রে ইরান সম্প্রতি রাশিয়ার কাছ থেকে Su-35 যুদ্ধ বিমান কিনেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ইরানের কাছে S-300 মতো উন্নত মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে। দেশটির নৌবাহিনীও যথেষ্ট শক্তিশালী এবং কাস্পিয়ান সাগর থেকে শুরু করে ওমান উপসাগর ও পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি সবসময় বিদ্যমান। ইরানের সামরিক শক্তির বাইরেও দেশটির কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী ও বাব এল মান্দেব প্রণালী, এই দুটি জলপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে অবস্থিত। আজকের দিনে ইরানের উপর কোনো রকম আক্রমণ হলে ইরান সম্ভবত এই দুটি জলপথ বন্ধ করে দিয়ে বিশ্ব বাণিজ্যকে থমকে দিতে পারে। ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হল এক্সেস অফ রেজিস্ট্যান্স। ইসলামিক বিপ্লবের পর ইরান বুঝতে পেরেছিল টিকে থাকতে হলে তাদের আদর্শ বাইরের দেশগুলোতেও ছড়িয়ে দিতে হবে, কারণ ইরান ও তার প্রধান শত্রু ইসরায়েলের মধ্যবর্তী দেশগুলো ছিল আরব রাষ্ট্র এবং এরা একসময় ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাদ্দাম হোসেনকে সাহায্য করেছিল। তাই ইসরায়েল ও ওই আরব দেশগুলোকে মোকাবেলা করার জন্য ইরান এমন একটি পরিকল্পনা গ্রহণ করে যার মাধ্যমে তারা তাদের শত্রুদের ক্রমাগত হুমকির মুখে রাখতে পারে। ইরান সেই সমস্ত গোষ্ঠীগুলোকে সমর্থন করে যারা ইসরায়েলের বিরোধিতা করে, যেমন ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার ফাতেমিয়া ব্রিগেড, ইরাকের প্রতিরোধ যোদ্ধা ও ইয়েমেনের হুথি। এই পুরো নেটওয়ার্কটি এক্সেস অফ রেজিস্ট্যান্স নামে পরিচিত, যদিও আমেরিকা এটিকে এক্সেস অফ ইভেল বা শয়তানের অক্ষ বলে অভিহিত করে। ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে মনে করা হয়। এই কারণেই আমেরিকা ও ইসরায়েল বারবার ইরানকে এই পথে বাধা দেওয়ার চেষ্টা করছে। যদি আমেরিকা ইরানের ওপর বোমা হামলা শুরু করে, তবে ইরান সম্ভবত তাদের পারমাণবিক বোমা তৈরির প্রক্রিয়া আরও দ্রুত করবে, যা শেষ পর্যন্ত ইরানকে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করতে পারে। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আরও কিছু বিষয় বিবেচনা করা প্রয়োজন। আজকের বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যারা ইরানের ধ্বংস চায় না, যার মধ্যে রাশিয়া ও চীন অন্যতম। মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমানোর ক্ষেত্রে ইরান একটি মধ্যস্থতাকারী শক্তি হিসেবে কাজ করে। তাই ভবিষ্যতে ইরানের ওপর আক্রমণ হলে রাশিয়া, চীন, এমনকি উত্তর কোরিয়াও ইরানকে সাহায্য করতে পারে। এমনকি ভারতের জন্য ইরানের শান্তি বজায় থাকা অত্যন্ত জরুরি। ভারত ভবিষ্যতে ইউরোপ ও ভারতের মধ্যে একটি অর্থনৈতিক করিডোর তৈরি করতে চায় এবং সেই করিডোরের বাণিজ্য পথ ইরানের ওপর দিয়েই যাবে। এছাড়াও ভারত ইরানের চাবাহার বন্দরে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। ভবিষ্যতে ভারত ইরান থেকে সস্তা তেল কিনতে আগ্রহী, যা ভারতীয় অর্থনীতিতে সহায়ক হবে। ভৌগোলিক অবস্থান, প্রক্সি যুদ্ধ এবং সামরিক শক্তির দিক থেকে ইরান নিঃসন্দেহে একটি শক্তিশালী দেশ, কিন্তু যুদ্ধের ময়দান সবসময় অপ্রত্যাশিত। তাবড় সামরিক জেনারেলদের পরিকল্পনা ও প্রকৃত যুদ্ধে ব্যর্থ হতে দেখা যায়। আজ আমেরিকা ইরানের ওপর বোমা বর্ষণ করলে ইরান তার কতটা জবাব দিতে পারবে বা তাদের অর্থনীতি কতটা ভেঙে পড়বে তা অনুমান করা কঠিন। রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করেছিল, তখন অনেকেই ভেবেছিল এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না। 3 বছর পরেও সেই যুদ্ধ চলছে। এমনকি আমেরিকা ও ভিয়েতনাম ও আফগানিস্তানে পরাজয়ের শিকার হয়েছে। সাদ্দাম হোসেন কেন ইরানের উপর আক্রমণ করেছিলেন, সেই ইতিহাসও আমাদের মনে রাখা প্রয়োজন। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরানকে ধ্বংস করা সহজ হবে না। দেশটির ভৌগোলিক বৈশিষ্ট্য, শক্তিশালী সামরিক বাহিনী এবং আঞ্চলিক মিত্রদের সমর্থন ইরানকে একটি কঠিন প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শেষ পর্যন্ত কি ঘটবে তা সময় বলবে, তবে ইরানের দীর্ঘ ও কঠিন ইতিহাস প্রমাণ করে এই প্রাচীন সভ্যতা সহজে নতি স্বীকার করার পাত্র নয়।